প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। করোনার এই দুর্যোগকালীন সময়ে আমরা যে অনলাইন ভিত্তিক ক্লাসের আয়োজন করেছি, তোমরা এই সকল ক্লাসগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছো এবং বাসায় অনুশীলন করে আশা করছি উপকৃত হচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আমি মাসুম বিল্লাহ, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের ভারতবর্ষে মুসলমানদের ইতিহাস এর তৃতীয় অধ্যায় অর্থাৎ মুঘল বংশের তৃতীয় শাসক সম্রাট আকবর সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো যে সম্রাট আকবর ভারতবর্ষের সবচেয়ে সফল এবং তৎকালীন সমসাময়িক সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শাসকদের অন্যতম ছিলেন। আসলে তার যে শাসন, তার যে চিন্তাভাবনা, যে শাসন কার্যে তার যে বিভিন্ন সৃষ্টিশীলতা, এই সকল কাজের জন্য কিন্তু ভারতবর্ষের ইতিহাসে তিনি অমর হয়ে আছেন। সেই মহামতি আকবর, যার শাসনামল নিয়ে আসলে একটি ক্লাস তার জন্য সমস্ত আলোচনা করা সম্ভব নয়। এজন্য আমরা পর্যায়ক্রমে সম্রাট আকবর সম্পর্কে একাধিক ক্লাস নেব। আজকে আমরা সম্রাট আকবরের তার সময় শাসনামল, তার পরিচয়, তার শাসনামল, তার প্রাথমিক বাধা বিভক্তি, এই সকল বিষয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে মহামতি আকবর সম্পর্কে আলোচনা করছি, এই মহামতি আকবর তিনি কে ছিলেন, তার পরিচয় প্রথমে আমাদের জানা উচিত। তো আমরা সেজন্য তার জন্ম সম্পর্কে আলোচনা করছি। সম্রাট আকবর হচ্ছেন মুঘল বংশের তৃতীয় শাসক, যার পিতা মুঘল বংশের দ্বিতীয় সম্রাট হুমায়ুন। 1542 খ্রিস্টাব্দের 23শে নভেম্বর এই আকবর তার মাতা হামিদা বানুর গর্ভে জন্মগ্রহণ করেন। তোমরা জানো 1540 খ্রিস্টাব্দে বিলগ্রামের যুদ্ধে সম্রাট হুমায়ুন যখন শেরশাহর সাথে যুদ্ধে পরাজিত হয়ে সেই অমরকোটের রাজপ্রাসাদে আশ্রয় গ্রহণ করেন, সেই অমরকোটেই অবস্থানকালে 1542 খ্রিস্টাব্দে সম্রাট আকবর জন্মগ্রহণ করেন। সম্রাট আকবর যখন তিনি সেই অমরকোটে জন্মগ্রহণ করেন, তখন সম্রাট হুমায়ুন জানতে পারে যে তার ভ্রাতা কামরান তাকে হন্য হয়ে খুঁজছে, তাকে বন্দি করার জন্য। এই সংবাদে কিন্তু সম্রাট হুমায়ুন তার সন্তান সম্রাট আকবর এবং তার স্ত্রী হামিদা বানুকে অমরকোটের প্রাসাদে রেখে তিনি তার রাজ্য ফিরিয়ে আনার জন্য সাহায্য প্রার্থনার আবেদন নিয়ে তিনি কিন্তু সেই সুদূর পারস্যে চলে যান। পারস্যের শাহ তাহমাসুফের কাছে তিনি আশ্রয় প্রার্থনা করেন। এদিকে সম্রাট আকবর যখন তিনি সেই সেই রাজপুতদের অধীনেই তার মার কাছে এখানেই তিনি বড় হন। এর কিছুদিন পর তিনি তার চাচার কাছে তার রাজপ্রাসাদে আশ্রয় লাভ করেন এবং সেখানেই তিনি প্রাথমিক যে তার বাল্যকাল ওইখানেই অতিবাহিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, বাল্যকালেই আকবর আসলে তৎকালীন সমাজে তিনি কিন্তু খুব উচ্চশিক্ষার সুযোগ পাননি। তৎকালীন সমাজের যে রীতিনীতি, সে অনুযায়ী তিনি ঘোড়ায় চড়া, অস্ত্রবিদ্যা পরিচালনা করা, এই সকল বিষয়ে অল্প বয়সে পারদর্শী হন। পরবর্তীতে
সম্রাট হুমায়ুন যখন শাহ তাহমাসুফের কাছ থেকে সাহায্য নিয়ে ভারতবর্ষে ফিরে আসেন এবং এখানে তিনি তার রাজ্য ফিরে পান, তখন সম্রাট আকবর তার পিতার কাছে তিনি রাজ্য পরিচালনার ব্যাপারে বিভিন্ন দীক্ষা লাভ করেন এবং আস্তে আস্তে তিনি রাজ্য পরিচালনার কাজে তিনি আস্তে আস্তে দক্ষ হয়ে ওঠেন। 1556 খ্রিস্টাব্দে আকস্মিকভাবে সম্রাট হুমায়ুন যখন মারা যান, তোমরা নিশ্চয়ই আগের ক্লাসে শুনেছ যে সম্রাট হুমায়ুন আকস্মিকভাবে তিনি গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে আহত হয়ে মারা যান। তো তার মৃত্যুর পর 14ই ফেব্রুয়ারিতে সম্রাট আকবর এই ভারতবর্ষের মুঘল বংশের তৃতীয় শাসক হিসাবে জালালউদ্দিন মোহাম্মদ আকবর নাম ধারণ করে তিনি দিল্লির সিংহাসনে উপনীত হন। সম্রাট আকবর যখন দিল্লির সিংহাসনে উপনীত হন তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। তো স্বভাবতই বুঝতেই পারছ, 13 বছর বয়সের একজন বালকের পক্ষে ভারতের মতো এরকম একটা জায়গায় একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করা এবং সেটা ধরে রাখা খুবই কঠিন একটা কাজ। এই জন্য তৎকালীন সমাজের তৎকালীন যে সভাসদ ছিল, সম্রাটের যে আত্মীয়বর্গ, তাদের পরামর্শে সম্রাট হুমায়ুনের বিশ্বস্ত বন্ধু বৈরাম খানকে আকবরের অভিভাবক নিযুক্ত করা হয়। অর্থাৎ 1556 খ্রিস্টাব্দে সম্রাট আকবর নিজে সিংহাসনে বসলেও তার রাজপ্রতিনিধি হিসেবে মূলত সেই বৈরাম খানই রাজ্য পরিচালনায় সম্রাট আকবরকে বিভিন্ন পরামর্শ দিতেন এবং আকবর সে মতেই রাজ্য পরিচালনা করতেন। তো বৈরাম খান সম্পর্কে তোমাদের কিছুটা ধারণার প্রয়োজন। আসলে বৈরাম খান সেই সম্রাট আকবরের যে দাদা সম্রাট বাবরের সময়েই ভারতবর্ষে সে পারস্য থেকে এসে সে ভারতবর্ষে আসেন এবং মুঘল সেনাবাহিনীতে চাকরি করেন। চাকরির এক পর্যায়ে তিনি হুমায়ুনের খুবই ঘনিষ্ঠ হয়ে যান এবং হুমায়ুন তাকে তার বিশ্বস্ততার জন্য পরবর্তীতে তার ভ্রাতুষ্পুত্রর সাথে এই বৈরাম খানের বিয়ে দেন এবং এই বৈরাম খানকে আপন করে নেন। এবং একটা পর্যায়ে সম্রাট হুমায়ুন কিন্তু অভিভাবক বৈরাম খানকে মুঘলদের জন্য আশীর্বাদ হিসেবে তাদেরকে মনে করতেন। এবং দেখা যায় যে হুমায়ুন যখন রাজ্যহারা হয়ে সেই বিভিন্ন এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরছেন রাজ্যহারা হয়ে একটু আশ্রয়ের জন্য, একটু সাহায্যের জন্য, সেই দুঃসময়ে কিন্তু সেই অভিভাবক বৈরাম খান সেই হুমায়ুনের সার্বক্ষণিক সঙ্গী ছিলেন এবং তিনি সেই পারস্য পর্যন্ত হুমায়ুনের সঙ্গী হয়ে যান এবং সেই পারস্য থেকে তিনি সৈন্য সংগ্রহ করে হুমায়ুনের যে হারানো রাজ্য, সেই সকল রাজ্যগুলো ফিরে পাবার ব্যাপারেও কিন্তু তিনি সর্বদাই হুমায়ুনকে সহযোগিতা করেছেন। তার প্রতিদান স্বরূপ কিন্তু বৈরাম খানকেই আকবরের অভিভাবক নিযুক্ত করা হয়। আর সম্রাট আকবরও কিন্তু বৈরাম খানকে অত্যাধিক পছন্দ করতেন এবং তিনি কিন্তু তাকে খান বাবা বলে ডাকতেন এবং তাকে যথেষ্ট শ্রদ্ধা করতেন। কিন্তু পরবর্তীতে 1560 খ্রিস্টাব্দে যখন এই বৈরাম খানের ব্যবহার অত্যাধিক দেখা যায় যে রাজপ্রাসাদে বৈরাম খান সম্পর্কে সবার বিভিন্ন অভিযোগ, তিনি অন্যান্য সভাসদদেরকেও তিনি তেমন গুরুত্ব দিচ্ছেন না, কারো মতামত গ্রহণ করছেন না। তাই সভাসদরা সবাই সেই বৈরাম খানের বিরুদ্ধে ক্রমাগত অভিযোগ প্রদান করতে থাকলে আকবর 1560 খ্রিস্টাব্দে কিন্তু বৈরাম খানকে তার যে অভিভাবকত্ব তা থেকে কিন্তু তিনি বেরিয়ে আসেন এবং নিজেই সাম্রাজ্য পরিচালনা করবার সিদ্ধান্ত গ্রহণ করেন। একটা পর্যায়ে বৈরাম খান আকবরের এই সিদ্ধান্ত মেনে নিলেও পরবর্তীতে কিন্তু বিভিন্ন কারণে সে আকবরের প্রতি অনেক
বিদ্রোহ করার চিন্তা করেন এবং একটা পর্যায়ে আকবর বৈরাম খানকে হজ করার জন্য সেই মক্কা শরীফ প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু আকস্মিকভাবে কিছু আততায়ীর হাতে বৈরাম খান নিহত হয়। পরবর্তীতে বৈরাম খান কিন্তু নিহত হওয়ার পর তার জীবনাবসান হয়। কিন্তু তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন কিন্তু তিনি সেই ভারতে মুঘল বংশের এই শাসন পরিচালনার ক্ষেত্রে আকবরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং মুঘল বংশ প্রতিষ্ঠা, মুঘল বংশ টিকিয়ে রাখার জন্য যে সকল পদক্ষেপ তিনি নিয়েছেন আসলে সত্যিই তা প্রশংসার যোগ্য। তো আমরা আলোচনা করছিলাম সম্রাট আকবর, তিনি সিংহাসনে আরোহণ করলেন। আসলে তোমরা জানো যে ভারতবর্ষ একটা বিশাল বড় অঞ্চল। এই পুরো ভারতবর্ষ শাসন করা খুবই, ভারতবর্ষের মতো একটা রাজ্য শাসন করা খুবই কঠিন। আমরা দেখি যে সম্রাট বাবর তিনি তার জীবদ্দশায় মাত্র 4 বছর শাসন করার সুযোগ পেয়েছিলেন। সেই 4 বছরে কিন্তু তিনি রাজ্য খুব বেশি যে ভারতবর্ষের বেশি অঞ্চল দখল করতে পেরেছেন তা কিন্তু নয়। পরবর্তীতে তার যে সন্তান সম্রাট হুমায়ুন, আমরা জানি যে সম্রাট হুমায়ুনও কিন্তু খুব অল্প সময় শাসন করার সুযোগ পেয়েছেন এবং সম্রাট হুমায়ুন কিন্তু আমরা জানি যে তিনিও বেশি দিন পৃথিবীতে ছিলেন না, তিনি অল্প বয়সে মারা যান। এজন্য তার পক্ষেও কিন্তু পুরো ভারতবর্ষ শাসন করা সম্ভব হয়নি বা ভারতবর্ষ দখল করাও সম্ভব হয়নি। তো তৎকালীন সময়ে সম্রাট আকবর যখন দিল্লি সিংহাসনে আরোহণ করেন তখন মূলত এই ভারতবর্ষের তাদের মুঘল বংশের শাসনটা বিস্তৃত ছিল দিল্লির এবং তার আশেপাশের অঞ্চলগুলো। কিন্তু ভারতবর্ষ তো একটা বিশাল বড় অঞ্চল, ভারতের পুরো অঞ্চলে কিন্তু মুঘলদের শাসন তখনও প্রতিষ্ঠিত হয়নি। তো এই সুযোগটা মানে এই সময়টায় চারদিকের যে অবস্থা আমরা দেখি যে বাবর হুমায়ুন আকবরের যে উত্তরসূরি সেই তার হুমায়ুন এবং আকবরের কাছ সেই আকবর যখন দিল্লি সিংহাসনে বসেন তখন পুরো ভারতবর্ষের যদি রাজনৈতিক অবস্থাগুলো আমরা দেখি যে তার যে পিতার যে রাজ্য সেই কাবুল কিন্তু তার যে বৈমাত্রীয় ভ্রাতা হাকিম মির্জা, তো সেই কাবুল কিন্তু হাকিম মির্জার নিয়ন্ত্রণে ছিল। হাকিম মির্জা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর তিনি কি করলেন, তিনি তার যে আশেপাশের যে অঞ্চলগুলো, কাবুলের আশেপাশের যে অঞ্চলগুলো আমরা জানি যে সেই সিন্ধু, সেই বঙ্গদেশ, সেই আরও আশেপাশের যে অঞ্চল, এই অঞ্চলগুলো কিন্তু হাকিম মির্জা দখল করে বসলেন এবং একটা পর্যায়ে তার সাথে আকবরের বেশ মতবিরোধ তৈরি হয় এবং তার আকবরের বশ্যতা স্বীকারও তিনি অস্বীকার করতেন। তো এদিকে তা মানে পারিবারিকভাবে একটা সমস্যা। দ্বিতীয় হচ্ছে তৎকালীন সময়ে আমরা জানি যে ভারতবর্ষের দুটো বৃহৎ রাজশক্তি, অর্থাৎ একটা হচ্ছে আফগান জাতি, অপরটা হচ্ছে রাজপুত জাতি। আফগান জাতি যারা, তোমরা জানো যে আফগানরা যারা কিন্তু দুর্ধর্ষ যোদ্ধা জাতি। এই আফগান জাতি যাদের কাছ থেকে মুঘলদের কাছ থেকে কিন্তু এই আফগানরা শেরশাহর নেতৃত্বে তাদের শাসনামল কিন্তু ছিনিয়ে নিয়েছিল। কিন্তু শেরশাহর আকস্মিক মৃত্যুতে তা আবার হুমায়ুন উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু এর শেরশাহর মৃত্যুর পর তার যে উত্তরাধিকারী আমরা দেখি সেই সিকান্দার শাহ সুর, ইব্রাহিম সুর, তারা কিন্তু জীবিত ছিল। তারা যখন দেখলো যে হুমায়ুন তো মারা গেছে, এই মুঘল বংশের এখন একটা 13 বছর বয়সের একটা বালক সিংহাসনে আছে, সেই সুযোগটা কিন্তু তারা নিতে চাইল এবং সেই সিকান্দার শাহ সুর এবং ইব্রাহিম সুর তারা কিন্তু সেই দিল্লির পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ দিল্লির যে উপকণ্ঠ সেই পর্যন্ত কিন্তু তারা তাদের রাজ্য বিস্তৃতি করার সুযোগ পেল। এবং তোমরা জানো যে এই সুর বংশের অপর আরেকজন শক্তিশালী শাসক আদিল শাহ সুর কিন্তু সেও কিন্তু বসে নেই, সেও কিন্তু ঠিক করলো যে
এই দিল্লি থেকে মুঘল বংশের যে শাসক তাকে পরাজিত করে আবার সেই সুরবংশের শাসন প্রতিষ্ঠা করবে ভারতে। তো এই জন্য আদিল শাহ সুর তিনি কি করলেন, তিনি তার যে প্রধানমন্ত্রী হিমু, তোমরা ইতিহাসে জানো যে হিমু ভারতবর্ষের মুঘল বংশের শাসনের ভিত্তির যে সকল যুদ্ধের উপর প্রতিষ্ঠিত ছিল তার মধ্যে হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ। তো দ্বিতীয় যুদ্ধে আমরা জানি যে দ্বিতীয় যুদ্ধের একটা পক্ষ ছিল আকবরের সেনাধ্যক্ষ বৈরাম খান এবং সেই আদিল শাহ সুরের সেনাধ্যক্ষ হিমু। এই হিমু সম্পর্কে তোমাদের একটু জানা উচিত। আসলে হিমু হচ্ছে অত্যন্ত সাধারণ ঘরের একজন লোক, যে সাধারণত বেনিয়া বা ব্যবসায়ী ছিলেন, কিন্তু তার এই উন্নত চিন্তা এবং তার সুদূর যে রণকৌশল, এই সকল কারণে তার যে উন্নত যুদ্ধ চিন্তা, এই সকল কারণে কিন্তু আস্তে আস্তে সে আদিল শাহ সুরের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছিলেন এবং আদিল শাহ সুর তাকে কিন্তু প্রধানমন্ত্রীর পদে অলঙ্কৃত করেছিলেন তার বিভিন্ন তার অভিজ্ঞতা, তার সুযোগ্য নেতৃত্ব, এই সকল কারণে। সেই আদিল শাহ সুর তিনি কি করলেন, আদিল শাহ সুর ঠিক করলেন যে দিল্লি দখল করতে হবে। এই জন্য তিনি ইব্রাহিম, তখন কিন্তু সেই হিমু আসলে অবস্থান করছিলেন সেই চুনার দুর্গে। আমরা জানি যে চুনার দুর্গ একটা বিখ্যাত দুর্গ, সেই বিখ্যাত চুনার দুর্গে অবস্থান করছিলেন। এই চুনার দুর্গ থেকে কিন্তু এই হিমু তার সৈন্য সমেত সে আস্তে আস্তে দিল্লির দিকে অগ্রসর হয় এবং আফগান যে নেতা, আমরা জানি যে আফগান নেতা সেই ইব্রাহিম শাহ সুরকে তিনি যুদ্ধে পরাজিত করে তিনি দিল্লিতে প্রবেশ করার জন্য তিনি অগ্রসর হন। এবং আমরা জানি যে দিল্লিতে তখন মুঘল বংশের প্রতিনিধিত্ব করতেন যে শাসক, তাকে কিন্তু তিনি বিতাড়িত করে তিনি দিল্লি দখলও করে ফেলেন। তো এমন অবস্থায় এই আদিল শাহ সুরের যে প্রধান সেনাপতি হিমু, যার সৈন্যবাহিনীতে প্রায় 50,000 ছিল পদাতিক সৈন্য, 50,000 ছিল অশ্বারোহী সৈন্য, এছাড়া প্রায় 1,500 ছিল তার হস্তি বাহিনী, রণহস্তি বাহিনী। এই বিশাল একটা সৈন্যবাহিনী তিনি কিন্তু নিয়ে সেই মুঘলদের বিরুদ্ধাচরণ করেন। এবং যখন সম্রাট আকবর যখন দেখলেন যে আকবর এবং তার সভাসদরা দেখলো যে সেই হিমুর সৈন্যবাহিনীতে এত বিশাল সৈন্য, সে তুলনায় আকবরের বাহিনীতে মাত্র 20,000-এর মতো সৈন্য, এরকম মুহূর্তে কিন্তু আকবর এবং আকবরের সভাসদরা তাকে হিমুর সাথে যুদ্ধে অবতীর্ণ না হতে এবং তাকে সে কাবুলে ফিরে যেতে অনুরোধ করে। কিন্তু আকবর এবং তার যে অভিভাবক ছিল বৈরাম খান, তারা কিন্তু আসলে সরাসরি হিমুর সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়ার মনস্থির করে এবং যুদ্ধে লিপ্ত হয়। 1556 খ্রিস্টাব্দের প্রায় 5ই নভেম্বর পানিপথের আবার দ্বিতীয় যুদ্ধ শুরু হয়, যে যুদ্ধে সম্রাট আকবরের পক্ষে অভিভাবক বৈরাম খান এবং সেই আদিল শাহ সুরের যে প্রধানমন্ত্রী, ইতিমধ্যে অবশ্য আদিল শাহ সুরের সেই প্রধানমন্ত্রী হিমু, সে কিন্তু আদিল শাহ সুরের প্রধানমন্ত্রী হয়েও আদিল শাহ সুরের বশ্যতা অস্বীকার করে বিক্রমজিৎ নাম নিয়ে সে কিন্তু নিজেই শাসন শুরু করে দিয়েছিল। সেই হিমু সম্রাট আকবরের বিরুদ্ধে পানিপথের প্রান্তরে আবার সৈন্য সমাবেশ করে। যেহেতু সম্রাটের সৈন্যবাহিনী সম্রাট আকবরের সৈন্য কম ছিল, দেখা যায় যে উভয় পক্ষের যুদ্ধে একটা পর্যায়ে সম্রাট আকবরের যে সেনাপতি বৈরাম খান, তিনি কিন্তু যুদ্ধে প্রায় একটা পর্যায়ে তিনি প্রায় হেরেই যাচ্ছিলেন এবং মুঘল বাহিনী ছত্রভঙ্গ হয়ে যখন প্রায় চূড়ান্ত পরাজয়ের মুখোমুখি, ঠিক এরকম একটা মুহূর্তে সেই হিমুর
যে হস্তির উপর বসে যুদ্ধ করছিলেন, সেই হস্তির উপরে আকস্মিকভাবে সেই হিমুর চোখে একটি তীর বিদ্ধ হয়। সেই হিমু কিন্তু হস্তির উপর থেকে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান। যখন হিমুর বাহিনী দেখল যে হাতির উপরে হিমু বসে নেই, তখন কিন্তু তারা সবাই ভীত হয়ে যায় এবং তাদের যেহেতু নেতৃত্ব শূন্য হয়ে যায়, এজন্য কিন্তু সবাই আসলে যুদ্ধ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যায় এবং যুদ্ধ থেকে পলায়ন করে। পরবর্তীতে মুঘল বাহিনী সেই হিমুকে বন্দি করে তাকে বৈরাম খান তাকে মৃত্যুদণ্ড দেন। বলা হয়ে থাকে যে মৃত্যুদণ্ড দেওয়ার পর সম্রাট আকবরকেই তিনি তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বললে সম্রাট আকবর এরকম আহত কোনো মানুষকে তিনি মৃত্যুদণ্ড দিতে অস্বীকার করায় সম্রাট বৈরাম খান তাকে নিজেই হত্যা করেন। এভাবে কিন্তু মূলত পানিপথের দ্বিতীয় যুদ্ধে সম্রাট আকবর কিন্তু জয়লাভ করলেন এবং সেই যে আফগান বাহিনীর সেই আফগান যে নেতা তারা কিন্তু পরাজিত হয়ে ভারতবর্ষের রাজনীতি থেকে কিন্তু তারা চিরদিনের জন্য বিদায় নিলেন। সেই আফগানরা পরবর্তীতে আর মুঘল বংশের শাসনের সময় কিন্তু তারা আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। প্রিয় শিক্ষার্থীরা, একদিকে আকবরের সবচেয়ে যে উল্লেখযোগ্য যুদ্ধ পানিপথের যুদ্ধের কথা শুনলে শুধুমাত্র পানিপথের দ্বিতীয় যুদ্ধই কিন্তু আকবরের প্রধান সমস্যা ছিল না। এছাড়া তাকে কিন্তু আরও বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তার মধ্যে দেখবে তোমরা যে আমি ইতিপূর্বে বলেছিলাম যে রাজপুত বাহিনী। তোমরা জানো যে ভারতবর্ষের যোদ্ধা জাতির মধ্যে সেই রাজপুতদের কিন্তু 1528 খ্রিস্টাব্দে একবার বাবর সেই খানুয়ার প্রান্তরে কিন্তু রাজপুতদের পরাজিত করেছিলেন। পরবর্তীতে এই রাজপুতরা আবার চিতুর অভিযানেও কিন্তু পরাজিত হয়, কিন্তু সকল রাজপুতরা কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায়নি, তারা কিন্তু আবার শক্তি সঞ্চয় করে। তোমরা দেখবে যে সেই চিতুরের যে শাসক সেই প্রতাপ সিংহ, চিতুরের যে শাসক উদয় সিংহ, তার ছেলে প্রতাপ সিংহ, তার ছেলে অমর সিংহ, আসলে মূলত তারা সবাই যতদিন জীবিত ছিল, বিশেষ করে সেই প্রতাপ সিংহ, তিনি কিন্তু প্রায় 25 বছর মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। অর্থাৎ তিনি তার নিজের সুখ শান্তির কথা বিবেচনা না করে শুধুমাত্র তার দেশের স্বাধীনতার জন্য তিনি কিন্তু 25 বছর পর্যন্ত যুদ্ধ করেছেন। যদিও তিনি বেশ কিছু অঞ্চল মুঘলদের কাছ থেকে নিজে দখল করে আবার শাসন শুরু করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তাদের পরাজয়ই ঘটে এবং সেই প্রতাপ সিংহ কিন্তু দুর্গম পাহাড়ে অবস্থান করে তিনি মৃত্যুবরণ করেন। তো এই সম্রাট আকবরের সেই চিতুর জয় করে তিনি তার রাজ্যের যে রাজপুতদের সাথে যে তার সর্বশেষ রাজপুতদের সাথে যে তাদের ভারতের অন্যতম রাজশক্তি সেই রাজপুতদের কিন্তু তিনি দমন করেন। পরবর্তীতে অবশ্য আকবর তিনি বিভিন্ন চিন্তা করে এই সকল রাজপুতদের সাথে কিন্তু তিনি আত্মীয়তার সম্পর্কের মাধ্যমে তিনি কিন্তু তাদেরকে বশে আনতে সক্ষম হন। তোমরা জানবে যে আকবর প্রায় তৎকালীন সময়ের অধিকাংশ রাজপুতদের সাথেই তিনি বিভিন্ন আত্মীয়তার সম্পর্ক, কাউকে আবার তিনি রাজ্যের উচ্চ পদে প্রদান করে কিন্তু তাদেরকে মোটামুটিভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিলেন। এবং মুঘল বংশের সমৃদ্ধিতে কিন্তু এই সকল রাজপুতদের অনেক অবদান আছে। তোমরা জানো যে রাজা মানসিংহ, সেই টুডরমল, সেই বীরবল, এরা কিন্তু সবাই সেই রাজপুত জাতির অংশ এবং তাদের কিন্তু সেই অক্লান্ত পরিশ্রমেই তাদের সেই মেধা এবং গুণাবলীর জন্যই কিন্তু এই ভারতবর্ষের মুঘল বংশের শাসক সম্রাট আকবর তিনি কিন্তু ভারতবর্ষের
একটা তার শাসনামলটাকে একটা একটা মানে প্রজারঞ্জক হিসেবে তিনি কীর্তি করতে সক্ষম হয়েছিলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সম্রাট আকবরের পরবর্তী ক্লাসে আরও সম্রাট আকবর সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। আশা করছি তোমরা এই সকল ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং বাসায় নিজেরাও অনুশীলন করবে এবং নিজেরাও উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, যার যার বাসায় থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো আশা করছি আমরা অচিরেই আবার সেই ক্লাসরুমে ফিরে আসব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো বিদায় নিচ্ছি।